স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা আজকে ইউনিট 7 এর অধ্যায় 9 ক্লাস 11 মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তাপ সঞ্চালন এই পার্টটা পড়াবো। তাপ সঞ্চালন আমরা তাপ পড়েছিলাম, তাপ কাকে বলে শিখলাম, তারপরে তাপের ফলে যে প্রসারণ হয় কঠিন তরল গ্যাস সেটা জানলাম, তারপরে আমরা তাপ ক্যালোরিমিতিতে পড়লাম, তাপ কি সেটা মানে কিভাবে শীতল শীতল বস্তু গ্রহণ করে কোথা থেকে, যদি কোনো উষ্ণ বস্তু সেটা বর্জন করে, এবং পরিমাণটা যতটা উষ্ণ বস্তু বর্জন করে শীতল বস্তু ঠিক ততটাই গ্রহণ করে, সেটা ক্যালোরিমিতিতে পড়লাম। তারপরে আবার তাপের একটা ব্যাপার আছে যেটা তাপ অবস্থার পরিবর্তন করতে কাজে লাগে, সেই তাপটা উষ্ণতা পরিবর্তন করে না, সেটাকে লিন তাপ বলে, সেটা শিখলাম আগের চ্যাপ্টারে অবস্থার পরিবর্তনে। আজকে আমরা যেটা শিখবো, এই যে তাপ বিভিন্ন কাজ করছে, তো সেই তাপ কাজ করার জন্য তাপকে তো নিশ্চয়ই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। তো তাপ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটা কোনো মাধ্যম দিয়ে হোক মাধ্যম ছাড়া হোক, সেই যাওয়ার পদ্ধতি 3 রকমের হয়। নাম্বার 1, প্রথমে তো এই যে যাওয়াটা এক জায়গা থেকে আরেক জায়গা তাপের, সেই যাওয়াটাকে বলা হয় তাপ সঞ্চালন। মানে আমরা এই চ্যাপ্টারে এই তাপ সঞ্চালন মানে তাপের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং সেই রিলেটেড জিনিসগুলো শিখবো। তো চ্যাপ্টারের নাম কি? তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন, এই যে তাপ কোনো বস্তুর, সে কঠিন তরল গ্যাস হোক, এক জায়গা থেকে আরেক জায়গায় যে যায়, সেই যাওয়াটা 3টা পদ্ধতিতে হতে পারে। সেটা হলো নাম্বার 1 হলো পরিবহন, নাম্বার 2 পরিচলন, নাম্বার 3 বিকিরণ। ওকে, তার মধ্যে পরিবহন এই পার্টটা একটু আমরা ক্লাস 10-এ শিখেছি। যারা ক্লাস 11-এ উঠে গেছি কিন্তু 10 ভুলে গেছি, তারা আমার ডেসক্রিপশনে গিয়ে ক্লাস 10-এর তাপের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে সেই লেসনটা, যে লেসনে আমাদের তাপের পরিবহন সম্বন্ধে একটু ডিটেলসে রয়েছে, সেটা একটু দেখে নেবেন, তাহলে পরিবহনটা আরো ক্লিয়ার হবে। আমি এই ক্লাসেও সবকিছুই কভার করব, কিছু বাদ দেবো না, তবে ক্লাসটা দেখে নিলে ভালো। ওকে, সো পরিবহনটা আমরা পড়েছি, পরিচলনটাও আমরা ভূগোলে পড়েছি, বিকিরণটাও হয়তো পড়েছি, এখন তো আবার পড়বই, কোনো টেনশন নেই। তো শুরু করি। তাপের 3টা পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি পরিবহন। পরিবহন নিয়ে আমরা আলোচনা করিনি, পরিবহনটা একটু অনেক বড় রয়েছে। 10 দেখে থাকলে, 10টাতে ভালো মতো জানা থাকলে ক্লাসটা অত বড় হতো না, কিন্তু অনেকে তো ভুলে গেছো, তো সবকিছু মিলে আমি চেষ্টা করছি সমস্তটাই আবার কভার করে দেওয়া, যা যা পরিবহন আমাদের শিখতে হবে। তো সেটা তারপরে পরিচালন শিখবো, তারপরে বিকিরণ শিখবো। ওকে, তো পরিবহন, তাহলে আমাদের এবার প্রথম সংজ্ঞা 3টা একটু বলে দিই আগে, হ্যাঁ, তারপরে নিয়ে যাচ্ছি। সেটা হলো পরিবহন হলো যখন তাপ কোনো একটা বস্তুর একটা অংশ থেকে আরেকটা অংশে যায়, যাওয়ার সময় বস্তুর মধ্যে থাকা কণাগুলো নিজে নিজে জায়গা স্থান পরিবর্তন না করে খালি তাপটাকে ওই কণাগুলো একটা কণা থেকে আরেকটা কণাতে ট্রান্সফার করে দেয়, তখন সেটাকে বলা হয় পরিবহন। বুঝতে পারলেন? ফর এক্সাম্পল, মনে করো এটা হলো একটা বস্তু। ওকে, এইখানে মনে করো বার্নার জ্বলছে, ফলে এখানে এই পার্টটা মনে করো গরম হচ্ছে। ওকে, এই পার্টটা গরম হচ্ছে মানে কি, এর মধ্যে তাপ প্রবেশ করছে। ওকে, মনে করো সাপোজ পরিমাণ তাপ প্রবেশ করছে, তাহলে এই তাপটা কি করে, এর মধ্যে থাকা প্রত্যেকটা পার্টিকেল বা প্রত্যেকটা জায়গা, এক একটা অঞ্চল আমি স্তরে স্তরে ভাগ করলাম, যেরকম অঞ্চল রয়েছে এর মধ্যে। ওকে, তো কি করে, এই অঞ্চলে থাকা পার্টিকেল গুলো নিজে সে তাপটা নেয়, নিয়ে কি করে সে তার পার্শ্ববর্তী পার্টিকেল গুলোকে দিয়ে দেয়, তারপরে সে কি করে পার্শ্ববর্তী পার্টিকেল তার পার্শ্ববর্তী পার্টিকেলকে দিয়ে দেয়, দিয়ে এইভাবে তাপ ফাইনালি লাস্ট একদম এখান থেকে বেরোয়। ওকে, কিন্তু পার্টিকেল গুলো নিজেরা স্থান পরিবর্তন করে না, এইভাবে তাপ যাওয়াটাকে বলা হয় পরিবহন। এবার এখানে একটা জিনিস হয়, সেটা হলো তাপ যখন এর মধ্যে প্রথম লেয়ারে প্রবেশ করে, তখন সেই প্রথম লেয়ারটা এই তাপটার সমস্ত অংশটা দ্বিতীয় লেয়ারে দেয় না। তার মানে দ্বিতীয় লেয়ার প্রথম লেয়ারে যে তাপটা প্রবেশ করে তার মানে একটা অংশ দ্বিতীয় লেয়ার পায়, সেই দ্বিতীয় লেয়ার তৃতীয় লেয়ারকে সেই অংশের একটা অংশ তৃতীয় লেয়ারে দেয়, আবার সেই তৃতীয় লেয়ারটা তার একটা অংশ চতুর্থ লেয়ারে দেয়। এরকম করতে করতে দেখা যায় পঞ্চম লেয়ার পর্যন্ত যেতে যেতে যে পরিমাণ তাপ প্রবেশ করলো সেই পরিমাণ তাপ শেষ হয়ে যায়, কিন্তু পর মুহূর্তে এখান থেকে কন্টিনিউয়াসলি কিউ করে তাপ ঢুকে যাচ্ছে। তো তারপরের মিনিটে, মনে করে 2 মিনিট 1 মিনিট পর দেখা যায় যে না, এখানেও তাপ পৌঁছে গেছে, এবং দেখা যায় তার 3 মিনিট পর দেখা যায় এইসব জায়গাতেই তাপ পৌঁছে গেছে,
5 মিনিট পর দেখা যায় সাপোজ তাপ এইসব জায়গাতেই পৌঁছে গেছে। তার মানে কি হয়, কন্টিনিউয়াস যে তাপটা ঢুকছে কিউ পরিমাণ করে, সেই তাপটা লেয়ারের প্রত্যেকটা লেয়ারকে পার করতে হয়। যখনই কোনো লেয়ারে এই তাপটা প্রবেশ করে, সেই তাপটা থেকে লেয়ারটা কি করে, কিছু পরিমাণ তাপ শোষণ করে নেয়। যে পরিমাণ তাপ লেয়ারটা শোষণ করে নেয়, সেই তাপটা কিন্তু ওই লেয়ারটুকুটার উষ্ণতা বৃদ্ধি করে। দ্যাটস মিন্স এই লেয়ারটা গরম হয়। সেই তাপটা কিন্তু সে অন্য কোনো কাজে লাগাতে পারে না, কারণ সেটা একটা কাজ পেয়ে গেল সেই লেয়ারটার উষ্ণতা বৃদ্ধি করা। সেই উষ্ণতা বৃদ্ধি করার পর বাকি যে তাপটার মধ্যে থাকে, সেই তাপটাও সেকেন্ড লেয়ারে দেয়, ফলে সেকেন্ড লেয়ারে তাপটা কিন্তু কম থাকে। এবার সেকেন্ড লেয়ারও কি করে, তার ধর্ম অনুযায়ী সেও কিন্তু কিছু পরিমাণ শোষণ করে তারপরেরটা বাকিটা দেয়। ওকে, কিন্তু পরের মুহূর্তে যখন ফার্স্ট লেয়ারে আবার কিছু পরিমাণ তাপ ঢোকে, ফার্স্ট লেয়ার কি করে আবার কিছু পরিমাণ তাপ শোষণ করে কিছু, তারপরে সেকেন্ড লেয়ারে দেয়। কিন্তু অবশ্যই প্রথম সময়, প্রথম সেকেন্ডে যতটা ও তাপ শোষণ করেছিল প্রথম লেয়ারটা, দ্বিতীয় সময় কিন্তু ততটা শোষণ করবে না, কারণ অলরেডি ও কিছুটা তাপ শোষণ করে নিছে। লাইক আস খিদা, মানুষের যেমন খিদা হয়, তেমন প্রত্যেকটা লেয়ারের একটা নির্দিষ্ট লিমিট পর্যন্তই টেম্পারেচার বৃদ্ধি হতে পারে। যদি টেম্পারেচার বৃদ্ধিটা লিমিট ক্রস করে যায়, তারপরে কিন্তু টেম্পারেচার বৃদ্ধি হবে না, ওর থেকে বেশি গরম হবে না। তারপরে সেই সময় যদি আমি ওকে গরম করার জন্য তাপ দিই, সেই তাপটা কি করবে, ও পুরোপুরি সেকেন্ড লেয়ারে ট্রান্সফার করে দেবে, কিছু পরিমাণে ও নিজে শোষণ আর করবে না। তো সেইটা পৌঁছাতে একটু সময় লাগে। তো যখন আমার প্রথম লেয়ার কম নিচ্ছে, অর্থাৎ তাপটা লেয়ার টু লেয়ার টু লেয়ার টু বেশি দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, কিন্তু আবার পরের মুহূর্তে যখন তাপ ঢুকছে আরো 5 মিনিট পর কি দেখা যায় যে ও একদমই নিচ্ছে না, মাঝখানেরটাও তখন কম নিচ্ছে, নিতে নিতে একটু দূরে পৌঁছায়। এবং এরকম করতে করতে একটা সময় আসে যে সময় প্রত্যেকটা লেয়ার তার সর্বোচ্চ টেম্পারেচারে থাকে। দ্যাটস মিন সে প্রত্যেকটা লেয়ার আর তার তাপের শোষণের প্রয়োজন পড়ে না, ফলে ও প্রথম লেয়ারে যে তাপটা ঢোকে সে বলে আমি আর খাবো না, সেকেন্ড লেয়ারকে দিয়ে দেয়। সেকেন্ড লেয়ার বলে আমারও দরকার নেই, থার্ড লেয়ারকে দিয়ে দেয়, থার্ড লেয়ার বলে আমারও দরকার নেই, করতে করতে ফাইনালি যে পরিমাণ তাপ এখানে প্রবেশ করে সেই পরিমাণ তাপ এখান থেকে বেরোয়। কিন্তু ঘটনাটা মন দিয়ে দেখো, এই ঘটনাতে প্রথমে যদি কিউ পরিমাণ তাপ একে দেওয়া হয়, কিন্তু কিউ পরিমাণ তাপ পাবো না, মানে এখানে যতটা তাপ ঢুকছে সেই তাপ পাবো না। ঠিক আছে, কেন? কারণ লেয়ারগুলো টেম্পারেচার বাড়তে থাকে। কিন্তু একটা সময় পর ফাইনালি কিউ পরিমাণ তাপ যদি আমি এখানে প্রবেশ করাই, কিউ পরিমাণ তাপ পাবো। তার মানে কি, তখন কি হয়, তখন কিন্তু প্রত্যেকটা লেয়ারের টেম্পারেচার তার ম্যাক্সিমাম পৌঁছে যায়। তো এই দুটো কন্ডিশনের নাম আছে, কি নাম? যখন প্রত্যেকটা লেয়ার তার টেম্পারেচার ইনক্রিজ করছে, সেই সময়টাকে বলা হয় স্থির পূর্ব অবস্থা, এবং যখন প্রত্যেকটা লেয়ারের টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেছে তখন সেটাকে বলা হয় স্থির অবস্থা। ওকে, তো যখন আমি এখানে কিউ পরিমাণ হিট দিচ্ছি এবং কিউ পরিমাণ হিট বেরোচ্ছে, এই কথাটা বলছি, সমস্ত ক্যালকুলেশন কিন্তু সেই সময়ই করবো যখন আমি কিউ পরিমাণ হিট দেবো, কিউ পরিমাণ হিট বেরোবে। এই কথাটা এই সময়টা সব ক্যালকুলেশন হয়, অর্থাৎ সেই সময়টাকে বলা হয় স্থির অবস্থা। তো আমরা যেসব ক্যালকুলেশন গুলো করি সেটা কিন্তু স্থির অবস্থায় করি, এটা মনে রাখবে। ওকে, সো এবার সেই সময়ও এই হিটটা কতটা এর মধ্যে দিয়ে যাবে সেটা কিন্তু কিছু কন্ডিশনের উপর, কিছু কিছু ব্যাপারের উপর ডিপেন্ড করে, ব্যাপার বলতে রাশির উপর ডিপেন্ড করে। সেগুলো কি কি আমরা দেখি, পরিচালনা বিজ্ঞানের সঙ্গে আমরা যখন পড়াবো তখনই দিয়ে দেবো। আপাতত আমরা পরিবহন নিয়ে এগোই, হ্যাঁ, আগে সঙ্গে দিয়ে লাভ নেই, ভুলে যাবে। সো আমি পরিবহন নিয়ে যখন এগাচ্ছি, তো সাপোজ এই যে বস্তুটা নিচ্ছি তার সেটার বেদ ডি যদি হয়, এবং এর প্রস্থ হচ্ছে মুখটা যদি এ এরিয়ার বিশিষ্ট হয়, তাহলে এবং এখান থেকে তাপ এখান থেকে লাস্ট পর্যন্ত যদি টি ধরনের টি টাইম লাগে, তাহলে মনে রাখবে আর কি এখানকার টেম্পারেচার আর এখানকার টেম্পারেচার অবশ্যই ডিফারেন্স হতে হবে। এখানে সাপোজ 1 হলে এখানে 2 হতে হবে, ঠিক আছে? এবার টেম্পারেচার ডিফারেন্স মানে কি, এখানে গরম বেশি, এখানে গরম ঠান্ডা, এর তো তোমার অনেক ঠান্ডা, কারণ এখানে তোমার আগুন রয়েছে, এখানে আগুন নেই, ঠিক আছে? তো তাহলে হিটটা বেশি ফ্লো হবে। তো কিছু কিছু ব্যাপারের উপরে হিটটা ডিপেন্ড করে। কিছু কিছু দেখি সর্বপ্রথম কিউ কিউ যদি তাপটা পরিবহন করে, সেই তাপটা ডিপেন্ড করবে এই θ1 - θ2 এর উপর। কেমন করে এটা? θ1 - θ2 মানে এখানকার প্রথম লেয়ারে যেখানে তাপ ঢুকছে সেখানকার টেম্পারেচার কত আর লাস্ট লেয়ারের টেম্পারেচার কত, তার ডিফারেন্সটা যত বেশি হবে হিট কিন্তু তত বেশি ফ্লো করবে। ফর এক্সাম্পল, এখানে টেম্পারেচার 100 আর এখানে টেম্পারেচার 90, সাপোজ এটা একটা কেস। আর একটা কেস, এখানে টেম্পারেচার 20 আর এখানে টেম্পারেচার 3। এই কেসের থেকে কিন্তু এই কেসে বেশি পরিমাণ তাপ পরিবহন করবে, কারণ 20 3 ইকুইলিব্রিয়াম যেতে গেলে এখান থেকে প্রচুর পরিমাণ তাপ ওপারে যেতে হবে, আর 190 10, তাহলে এটা ইকুইলিব্রিয়াম কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। অর্থাৎ হিট ট্রান্সফারটা ডিপেন্ড করে টেম্পারেচার ডিফারেন্সের উপর, টেম্পারেচারের উপর না। বেশি কোথায় টেম্পারেচার তার উপর ডিপেন্ড করে না, দুটো প্রান্তের টেম্পারেচার ডিফারেন্স কত তার উপর কিন্তু ডিপেন্ড করে। সেটা যত বেশি হবে হিটটা তত বেশি ট্রান্সফার করবে।
ওকে, তারপরে ডিপেন্ড করে এরিয়ার উপর, মানে মুখটা যত বড় হবে তত বেশি হিট ট্রান্সফার করবে। টাইমের উপর, টাইম যত বেশি টাইম নেবে তত বেশি হিট ট্রান্সফার করবে, ঠিক আছে। 1 মিনিট পর দেখবে তো হিট দেবে পৌঁছাই নি, অত ট্রান্সফারই করেনি, যত টাইম বেশি নেবে হিটটা তত বেশি ট্রান্সফার করবে। আর ডিপেন্ড করে ইনভার্সলি ডিপেন্ড করে ডি এর উপর, মানে লেন্থের উপর। লেন্থ যত বড় হবে হিট কিন্তু তত কম ট্রান্সফার করবে, লেন্থ যত ছোট হবে হিট কিন্তু হুড়হুড়িয়ে ট্রান্সফার করবে। ওকে, সো এই কটা জিনিসের উপর ডিপেন্ড করে, এদের যদি কম্বাইন করি, এটা কিন্তু ক্লাস 10 এ ছিল, তাও একবার বলে দিচ্ছি, তাহলে হয় Q is equal to some constant into θ1 minus θ2 by into A into T by D। ওকে, এখান থেকে যে নতুন কনস্ট্যান্ট কেটা পেলাম, এই কেটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। এখানে এই তাপ পরিবাহিতাঙ্ক ডেফিনিশন কি? তাপ পরিবাহিতাঙ্ক ডেফিনিশন হলো যে এটা একটা মেটেরিয়ালের হয়, মানে একটা ধ্রুবক রাশি, যেটা মেটেরিয়ালের জন্য ধ্রুবক, ঠিক আছে। সেটা যদি ডেফিনিশন করতে হয় তাহলে বলবো একক টেম্পারেচার ডিফারেন্সে, একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একক দৈর্ঘ্যের একক সময় যে পরিমাণ তাপ পরিবহন করে সেটাই কিন্তু তার তোমার তাপ পরিবাহিতাঙ্ক। এটা কিন্তু ধাতু বিশেষে কনস্ট্যান্ট, প্রত্যেকটা অন্যান্য ধাতুর আলাদা আলাদা হয় কিন্তু কনস্ট্যান্ট নয়, মানে ধাতু বিশেষে কনস্ট্যান্ট, রাশিটা কনস্ট্যান্ট না, কারণ সব ধাতুর ক্ষেত্রে কিন্তু কে হবে না, কেটা কিন্তু এই ধাতুর ক্ষেত্রে একটা হলে, তামার ক্ষেত্রে একটা হলে, লোহার ক্ষেত্রে আলাদা হবে। ওকে, কিন্তু একটা পার্টিকুলার ধাতুর জন্য তুমি যতই যেমন ধরনের টেম্পারেচার ডিফারেন্স নাও না কেন, যেমন ধরনের লেন্থ নাও না কেন, যেমন ধরনের এরিয়া নাও না কেন, আলটিমেট কিউ দেখে তুমি কিন্তু কে যেটা বেরোবে সব কেসে কে এর মান সেম বেরোবে, কারণ ওই ধাতুটার জন্য কে কিন্তু কনস্ট্যান্ট, যেটা হলো তাপ পরিবাহিতাঙ্ক। ওকে, এটা আমরা শিখেছিলাম, আবার একটু শিখে নিলাম। তো কে এর এককটা এখান থেকে করবে কি হবে, কে একক জুল, তারপরে মিটার, এখান থেকে একটা মিটার কেটে মিটার হবে এদিকে, তো জুল পার মিটার পার ডিগ্রি সি পার সেকেন্ড হয়ে গেল, এটা কে একক হবে যদি করে নাও। আচ্ছা, এখান থেকে যদি আমরা কিউ বাই টি বের করি তাহলে সেটা হবে তাপ পরিবহনের হার, তাহলে কিউ বাই টি ইজ ইকুয়াল টু হবে তোমার কে θ1 মাইনাস θ2 এ বাই ডি, তাহলে এইটা হলো তাপ পরিবহনের হার। এবার তাপ কি জিনিস? তাপ হলো এমন একটা শক্তি যেটা গরম ফিল করে, তাই তো, দ্যাট ইজ তাপ। তো এই তাপটা তাপ পরিবহনের হারও আমি পেয়ে গেলাম যে কে ইন্টু θ1 মাইনাস θ2 এ বাই ডি হয়, এরকম একটা হয়। আচ্ছা, এটাই যদি আমরা বললো যে আমি তাপ পরিবহন আর তড়িৎ পরিবহন, এই ব্যাপারগুলো কথাগুলো অনেকটা সিমিলার, কনসেপ্ট বা জিনিসগুলো কিন্তু একটু সিমিলার না, কিন্তু কথাগুলো সিমিলার। তাপের পরিবহন, তড়িতের পরিবহন সিমিলার কেন? এবার তাপ পরিবহনের জন্য ধাতু লাগে, তড়িৎ পরিবহনের জন্য ধাতু লাগে। তড়িৎ যত লম্বা হবে তত কম মানে যাবে, তড়িৎ যত ছোট হবে তাতেই যাবে, প্রস্থচ্ছেদের উপর ডিপেন্ডস, সব রকমের ব্যাপার রয়েছে, মানে এক কথায়। আবার তাপ পরিবহন ডিপেন্ড করে টেম্পারেচার ডিফারেন্সের উপর, তড়িৎ পরিবহন ডিপেন্ড করে ভোল্টেজ ডিফারেন্সের উপর। ভোল্টেজ কোথায় বেশি আছে তার উপর ডিপেন্ড করে না, ভোল্টেজ ডিফারেন্সটা কত বেশি আছে, কোথায় বেশি আছে সেখানে কিন্তু তড়িৎটা বেশি পরিবহন করে। সো তাপের পরিবহন আর তড়িতের পরিবহন কথাগুলো কিন্তু কম্পেয়ারেবল, মানে যেহেতু তাপের পরিবহন হয় আবার তড়িতের পরিবহন হয়, তড়িতের পরিবহনকে আমরা কারেন্ট বলি, তড়িৎ প্রবাহ মাত্রা বলি, সেটা আমরা জানি। এখানে তাপের পরিবহনকে কোনো স্পেশাল কোনো নাম নেই, কিন্তু যেহেতু তাপের পরিবহন হচ্ছে আবার তড়িতের পরিবহন হয়, তো তড়িতের যে রাশিগুলো হয় সেই রাশিগুলোর সাথে কিন্তু তাপের পরিবহনকে আমরা কম্পেয়ার করে কিছু তাপেও রাশি বের করতে পারি। কি রাশিগুলো বের করতে পারি দেখি। আমরা তড়িতের পরিবহন যখন শিখেছি সেখানে আমরা জানি যে তড়িতের পরিবহন মানে যদি ওখানে আধান কিউ ধরি, কিউ বাই টি, যেটাকে আই বলে কারেন্ট নামে পরিচিত, সেই কারেন্টের সম্পর্কটা যদি আমরা জানতে চাই তাহলে সেটা আমরা দেখেছি দিস আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি, মানে ভোল্টেজ ডিফারেন্স যত বেশি হবে কারেন্টটা তত প্রপোর্শনাল হবে। যেমন কিউ বাই টি প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2, সেরকম কারেন্টটাও কিন্তু, মানে এখানে যদি আই এর জায়গায় আমরা কিউ বাই টি লিখতাম তাহলে কিউ বাই টি ইজ প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি। সেখান থেকে আমরা পেয়েছিলাম ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট টু আর, সেই কনস্ট্যান্টটা ছিল আই ইন্টু আর, আরটা ছিল কনস্ট্যান্ট, তো আর ইন্টু কিউ বাই টি ভাবতে পারি, তাই তো। এটা ওহমস ল নামে পরিচিত ছিল। সেখান থেকে আমরা পেয়েছিলাম যে দিস কিউ বাই টি ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি বাই আর। অ্যাকচুয়ালি এটা আই ইকুয়াল টু পেয়েছিলাম, এবার আইটাকে আমরা লিখছি কিউ বাই টি হিসাবে। তাহলে এটা ছিল তড়িৎ পরিবহনের হার, যেটাকে আমরা কারেন্ট বলতাম। এটা হলো তাপ পরিবহনের হার, যেটাকে আমরা স্পেশাল কোনো নাম বলি না, তাপ পরিবহনের হারই বলি। তো তড়িৎ পরিবহনের হার ডিপেন্ড করতো ভোল্টেজ ডিফারেন্সের উপর আর রোধ নামে একটা রাশির উপর।
সেটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল ছিল। কিন্তু তড়িৎ পরিবহন ডিপেন্ড করে কি বলবো উষ্ণতা পার্থক্যের উপর, তাছাড়া আরো তিনটা রাশির উপর। ওকে, এবার যদি কম্পেয়ার করি তাহলে বলতে পারি যদি এটা তাপের পরিবহনের হার হয় তাহলে এটা যদি তড়িতের হার হয়, এটা যদি উষ্ণতা পার্থক্য হয় তাহলে এটা বিভবের পার্থক্য, সব মিলে যাচ্ছে। তাহলে বলতে পারি এই তিনটা রাশি এই রাশিটার নামের সাথে তুল্য, নামের সাথে খালি কিন্তু। হ্যাঁ, এবার নামের সাথে কম্পেয়ার একই স্পেস মানে একই জায়গায় যদি নিয়ে আসি তাহলে এটাকে এভাবে লেখা যায় q/t = θ1 - θ2 বাই সামথিং। এবার বাই সামথিংটা কত হবে? বাই সামথিং এখান থেকে যদি এটা রাশিটা মিলাতে হয় তাহলে d/k, তাহলে এটা যদি করি দেখো রাশিটা আবার সেম এটা চলে। তাহলে এবার যদি কম্পেয়ার করি তাহলে বলবো এইখানে রোধের যা কাজ করছে এখানে সে d/k করছে। সো এই d/k রাশিটাকে কম্পেয়ার করে বলতে পারি যে তারের মধ্যে কারেন্ট পাঠালে রোধ বলে একটা রাশি চলে আসে যেটা কারেন্টটাকে বাধা দেয়। সেম তেমনি কোনো তাপ তার বা লোহার পাতের উপর বা যে কোনো ধাতুর মধ্যে তাপ পাঠালে সেখানেও কিন্তু একটা বাধার কাজ করে, যে বাধাটার ম্যাথমেটিক্যাল ফর্ম হলো d/ka, সেটাকে বলা হয় তাপীয় রোধ। কি বলা হয়? তাপীয় রোধ। ওকে, এবার সেই তাপীয় রোধকেও যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে দেখবো নর্মাল রোধ R = হয় ওহমস ইয়ে থেকেই রোধাঙ্কুর কনসেপ্ট যদি আনি তো রো L/A, যেখানে রোটা ছিল রোধাঙ্ক, কারণ R ডিপেন্ড অন L ডিপেন্ড অন A, সেখান থেকে রোধাঙ্ক এসেছিল, এগুলো আমরা চলতরিতে পড়েছিলাম। তো যাই হোক, সেখানে যদি কম্পেয়ার করে দেখতে চাই তো এটাও রোধ এটাও রোধ, কিন্তু এটা কারেন্টের রোধ এটা তাপীয় রোধ। কম্পেয়ার করতে দেখতে গেলে দেখি উপরের লেন্থ আছে উপরের লেন্থ আছে, ও নিচে A আছে নিচে A আছে, মিলে যাচ্ছে। তাহলে এখানে রো মানে রোধাঙ্ক যে কাজটা করছে, এখানে যদি এটাকে সেম আনতে চাই তাহলে লিখতে পারি না, দেখো 1/k × d/a। তাহলে দেখো রো LL LD আর A একই স্পেসে রয়েছে, মানে একই পজিশনে রয়েছে, সো রো এখানে 1/k এর মতো। সো তাপের ক্ষেত্রেও একটা মানে ধাতুর মধ্যে রোধাঙ্ক নামে একটা জিনিস থাকে যেটাকে তাপীয় রোধাঙ্ক বলে, সেটাকে বলে 1/k। এই দুটো একটু জেনে গেলাম কম্পেয়ার করে। ওকে, আরেকটা জিনিস জানতে লাগে যেটা হলো কোন ধাতুর যদি আমরা আপেক্ষিক তাপ S জানি, ওকে, তাহলে আপেক্ষিক তাপটা S জানতে লাগবে এবং তার পরিবাহিতাঙ্ক যদি k জানি আর তার ডেনসিটি রো জানি, এখানে ডেনসিটি রো জানি, তাহলে এই k/ρs এই পার্টটাকে বলা হয় তাপের ব্যাপনতা। এটা একটু মনে রাখবে। ওকে, বলা হয় তাপের ব্যাপনতা। ওকে, তো এগুলা কম্পেয়ার করে আমরা শিখলাম, এটা আমরা ক্লাস 10 এ একবার শিখেছিলাম, আবার শিখে নিলাম। ওকে, এইবার আমরা যদি দুটো ধাতু নিই, ওকে, এবং দুটো ধাতুর মধ্যে মনে করো দুটো ধাতুকে একসাথে জয়েন করা আছে এবং দুটো মনে করো একটা তামা একটা লোহা, তাহলে কি হবে? যদি একটা তামা হয় একটা লোহা হয় তাহলে অবশ্যই ওদের তাপ পরিবাহিতাঙ্ক আলাদা আলাদা হবে। তো সেটা যদি আমরা ভেবে নিই তাহলে আমরা যে দুটো ধাতু নিব সেই দুটো ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক যদি k1 k2 আলাদা আলাদা হয়, তাহলে আমরা যদি একটা সিঙ্গেল ধাতু খুঁজতে চাই যেটা তামা লোহার দুজনের তাপ পরিবাহিতাঙ্ক তুল্য তাপ পরিবাহিতাঙ্ক, তাহলে সেটা কি ধাতু হওয়া উচিত এবং তার তাপ পরিবাহিতাঙ্ক কত হওয়া উচিত, সেটা কিন্তু আমরা এই পরিবহনের কনসেপ্ট থেকে বের করতে পারবো। কেমন করে? একটু মন দিয়ে রাখো। তাহলে আমরা এখন বের করবো কি মিশ্র ধাতু বা তুল্য তাপ পরিবাহিতাঙ্ক নির্ণয়। তুল্য তাপ পরিবাহিতাঙ্ক নির্ণয়, এটা খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে দেখবে, এটা পরীক্ষায় দেয় খুব এবং প্রবলেম করতে লাগে। সাপোজ দুটো ধাতু নিলাম, সাপোজ এটা একটা ধাতু এটা একটা ধাতু, ওকে, সাপোজ এটা k1 এটা k2 তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট, কারণ এটা দুটো ধাতু ডিফারেন্ট। সাপোজ এটা x1 দৈর্ঘ্যের এটা x2 দৈর্ঘ্যের। এবার দুটো যেহেতু জয়েন রয়েছে একসাথে, অর্থাৎ এর গোল্লাটা মানে মুখটা বা প্রস্থচ্ছেদটা দুটোরই a ধরলাম, ওকে, আলাদা কিছু ধরলাম না। এবার সাপোজ এখানকার টেম্পারেচার θ1 এখানকার টেম্পারেচার θ2, obviously θ1 is greater than θ2। সাপোজ মিডলে টেম্পারেচার θ, অবশ্যই এখানে দুটো ধাতু আলাদা, এখানে আলাদা বের করতে হবে, এখানে টেম্পারেচারটা আমার জানতে লাগে, সেটা ধরে নিলাম θ, সেটাও বের করা যায়, সেটা আমরা শিখবো, কোনো চাপ নেই। তো θ সাপোজ ধরে নিলাম, তো আর কি লাগে? সাপোজ টাইম t ধরলাম, ওকে। তাহলে যদি এখান থেকে হিট করি তাহলে এখানে কিউ পরিমাণ সাপোজ হিট ঢুকছে, এখান থেকে কিউ পরিমাণ হিট তখনই বেরাবে যখন এটা স্থির অবস্থায় পৌঁছে যাবে। তো সাপোজ স্থির অবস্থায় পৌঁছে গেছে, কথাটা কিন্তু স্থির অবস্থায় যখন পৌঁছে যাবে। তো সাপোজ স্থির অবস্থায় যখন পৌঁছায়নি, সাপোজ এখান থেকে Q1 এখান থেকে এতদূর Q1 হিট যাচ্ছে, এখান থেকে এখানে এটুকুটা ধরুন Q2 হিট যাচ্ছে। স্থির অবস্থায় হতে গেলে এখানে যদি Q1 হিট যায় সেই Q1টা হিটটা ওখান থেকে বের হবে, কোনো হিট আলাদা হবে না। তো সাপোজ ফার্স্ট কেস আমি দুটো ধরলাম,
যে এখনো স্থির অবস্থায় সাপোজ পৌঁছায়নি। তো সেই হিসাবে যদি Q1 ধরি তাহলে Q1/T হবে তোমার এই এখান থেকে এ সাপোজ নাম দিলাম বি, সরি এখান থেকে এত নাম তো দিইনি, এখান থেকে এত দূর হিট পৌঁছানোর যে হারটা, তো সেটা যদি আমি এখানে আবার অ্যাপ্লাই করি সূত্রটা, তাহলে কি হবে K1 A θ1 মাইনাস থিটা বাই x1। বোঝা গেল? টাইম লাগবে না, টাইম এখানে নিয়েছি। আর এখানে যদি বলি তাহলে Q2/2 কি হবে, Q2/T করতে হবে K2 A থিটা মাইনাস θ2 বাই x2। কেন? কারণ এখানে θ1 থেকে থিটা ছোট, এখানে θ2 থিটা থেকে ছোট, অর্থাৎ এখান থেকে এটা ডিফারেন্স, এখান থেকে এটা ডিফারেন্স। এটা বোঝা যাচ্ছে তো? সিম্পল কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার আমি একটা জিনিস করলাম যে এটাকে একটু স্টাইল করে এভাবে দিলাম, আমি ম্যাথমেটিক্স টুলস ঢুকাচ্ছি। আমি কি করলাম, এ রাখলাম, θ1 মাইনাস থিটা রাখলাম, এটাকে না x1/K1 করে দিলাম, করে এই K1 কে বাই করলে বাই হিসেবে আসবে। সিমিলারলি এখানেও আমি এটাকে এ রাখলাম, θ মাইনাস θ2 রাখলাম বাই x2/K2 করে দিলাম। তোমরা না হয়ে গেল। এবার এই অবস্থায় যদি আমি স্থির অবস্থায় বের করতে চাই, এবার মনে করো ধরলাম যে স্থির অবস্থায়, যদি স্থির অবস্থায় কাজটা করি তাহলে অবশ্যই আমার Q1/T যা হবে Q2/T তাই হবে, দ্যাট ইজ Q/T ধরে নিলাম। সো দিস Q/T ইজ ইকুয়াল টু দিস, আমি সেটা লিখতে পারি। তো সেখানে আমি যদি লিখি তাহলে এটাকে লেখা যায় এইভাবে যে Q/T is equal to A into θ1 minus theta divided by x1/K1 is equal to A into theta minus θ2 divided by x2/K2। ওকে, আর হলো একটু ওয়েট, আমি কালিটা বলি। ওকে, দেখো এবার এখানে যদি আমরা সংযোজন প্রক্রিয়া করে দিই তাহলে কি হবে, থ্রু আউট যোগ হয়ে যাবে। দেখো এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, এবার এখানে আমরা অনুপাত যেহেতু আছে আমরা যদি সংযোজন করে দিই তাহলে এটা যাবে a কমন যাবে θ1 মাইনাস থিটা প্লাস থিটা মাইনাস θ2 ডিভাইডেড বাই x1/K1 প্লাস x2/K2। এটা যদি ভালো লেখা যায় তাহলে a θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই x1/K1 প্লাস x2/K2। তাহলে দুটো জিনিস যে সমান সেখান থেকে আমরা সিঙ্গেল রাশিটা পেয়ে গেল, যে এইখান দিয়ে এবার যে কিউ যে রেটটা তাপটা যাবে সেটা ফাইনালি দুটো মিলে দিস। সো আমি বলতে পারি এখান থেকে যে তাপটা যাচ্ছে সেই তাপটা হলো, এটা টুকে নেবে আগেরটা, কি হবে সেই তাপটা ইকুয়াল টু Q/T is equal to A θ1 minus θ2 divided by x1/K1 plus x2/K2। বোঝা গেল? এটা হলো এইখানতে যে তাপটা যাবে সেটা। এবার আমরা তুল্য তাপ পরিবাহিতাঙ্ক যদি বের করতে চাই তো ধরে নিলাম আমি এমন একটা বস্তু নিলাম যার লেন্থ এই দুটো লেন্থের যোগফলে সমান এবং সেটা সিঙ্গেল মেটেরিয়ালে তৈরি এবং যার তাপ পরিবাহিতাঙ্ক K, এবং এই পাশে টেম্পারেচার θ1, এই পাশে টেম্পারেচার থিটা, আর কোনো জাংশন টেম্পারেচার দরকার নেই। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে যে হিটটা যাবে সেম পরিমাণ হিট যাচ্ছে সাপোজ ধরে নিলাম, কারণ তাপ তুল্য মানে কি, যা হিট ওই দুটো মিলে যেত এখানে সেম হিট যাচ্ছে। তাহলে এখান থেকে যদি হয় সেই Q/T কি হবে, Q/T K A θ1 minus θ2 divided by x1 plus x2। এটা হয়তো বুঝতে পারলে, আবার সেম ফর্মুলা দুটো মিলে, ওকে, কিন্তু এটা আলাদা ধাতু। হ্যাঁ, তাহলে এখান থেকে এটা যদি আমি স্টাইল করে লিখি একটু তাহলে হবে K A, সরি K টা বাদ দিয়ে A θ1 minus θ2 divided by x1 plus x2 by K। তাহলে এইটা হলো সেম তাপ, এটাও সেম তাপ যদি হয় তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে নিচের রাশিটা এটা সেটা সমান। তাহলে এখান থেকে কম্পেয়ার করে যেটা আমরা পাবো সেটা হলো ফাইনালি যেটা, সেটা হলো তোমার x1/K1 plus x2/K2 is equal to x1 plus x2/K। সো আমার আর কিছু জানার দরকার নেই, তোমাকে যে দুটো ধাতু দিয়েছিল তাদের লেন্থ যদি জানো এবং তাদের প্রত্যেকে তাপ পরিবাহিতাঙ্ক যদি জানো তাহলে আমি তাদের তুল্য তাপ পরিবাহিতাঙ্ক বের করতে পারবো। এটা অ্যান্সার বের করে তাকে x1 plus x2 মানে ওদের আবার লেন্থ গুলো যোগ দিয়ে ভাগ করে দিলে
তারপর সেটা উল্টে দিলে আমি কে এর মান পেয়ে যাবো, তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কত হওয়া উচিত। ওকে, তাহলে এইভাবে আমরা তুল্য তাপ পরিবাহিতাঙ্কটা তাহলে তুল্য তাপ পরিবাহিতাঙ্ক বের করে আমরা শিখে গেলাম। এবার আমরা নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস করব, সেটা হলো পরিবর্তনশীল বেধের ক্ষেত্রে তোমার তাপ পরিবহনটা কেমন হয়। মানে বেধটা যে এক্স বা যেটা হয় ডি ধরি, সেটা কনস্ট্যান্ট না, সেটা চেঞ্জ হচ্ছে, তাহলে সেই সময় কেমন হয় তাপের পরিবহনটা সেটা আমরা দেখব। তাহলে আমরা এবার নেক্সট যেটা টপিক পড়ছি সেটা হলো পরিবর্তনশীল বেধের জন্য তাপের পরিবহন। পরিবর্তনশীল বেধের তাপ পরিবহন। ওকে, তাহলে পরিবর্তনশীল বেধের জন্য তাপ পরিবহন। তাহলে পরিবর্তনশীল বেধ মানে তোমার বেধটা ক্রমশ চেঞ্জ হচ্ছে। তো এরকম তাপ পরিবহন বা পরিবর্তনশীল বেধের সব থেকে ভালো এক্সাম্পল হলো পুকুরে বরফ জমা, শীত প্রধান দেশ অবশ্যই। তো শীত প্রধান দেশে পুকুরে যে বরফটা জমে, সেই বরফ জমাটা কেমন করে জমে, তখন তাপটা পরিবহনটা কেমন করে হয়, সেটা যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে কিন্তু এই টপিকটা বোঝা আমাদের খুব ইজি হয়ে যাবে। তো জায়গাটা একটু কঠিন, একটু মন দিয়ে দেখবে, একটু ইন্টিগ্রেশন রয়েছে, হ্যাঁ, এবং খুব সুন্দর ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং। দেখো মন দিয়ে। তো শুরু করছি। সাপোজ একটা কোনো পুকুর রয়েছে, ওকে, বড় পুকুর রয়েছে, যা রয়েছে যেমন রয়েছে। এবার শীত পড়েছে, তো এই পুকুরটা বায়ুমণ্ডলের টেম্পারেচার সাপোজ -θ। -θ কেন? অবশ্যই সেটা মাইনাসে রয়েছে টেম্পারেচার, নইলে তো পুকুরে জল বরফ হবে না, কারণ জল থেকে লিন তাপ তো বেরোবে না, তাই তো। ওকে, তো থিটা ধরলাম। তো সাপোজ একটা কোনো জায়গায় পুকুর নিলাম, পুকুরটার মনে করো সারফেস এরিয়া এ, মানে পুকুরটা যে গোল্লাটা, যে পুকুরটা পুরো গোল্লার এরিয়াটা এ। তো সেই পুকুরে বরফ রয়েছে, বা বরফ তুমি রয়েছে এরকম ভাবতে পারো, বা শুরু হচ্ছে একদম ভাবতে পারো, মানে যেমন খুশি হতে পারে। মানে তুমি যখন সেখানে পৌঁছেছো তখন বরফ হচ্ছে, হওয়া শুরু হয়েছে, বা কিছুটা বরফ হয়েছে, আরো হচ্ছে। তো আমি একটা আপাতত কনস্ট্যান্ট ধরে নিলাম যে তুমি এমন সময় ওখানে গেছো যে সময় অলরেডি টি টাইমে, সাপোজ টি টাইমে একটা এক্স বেধের মোটা, মনে করো এক্স বেধের বরফ তৈরি হয়ে গেছে পুকুরটার উপর, ঠিক আছে। পুকুরটার উপর টি সময়ে এক্স বেধের একটা বরফ তৈরি হয়ে গেছে, তখন তুমি গিয়ে ক্যালকুলেশনটা করছো। এবার প্রশ্ন হলো এই পুকুরটার তলে রয়েছে কি? জল। কি রয়েছে? জল। ওকে, এবার পুকুরটার এই জলটা যেহেতু এখনো বরফ হয়নি, দ্যাটস মিন এই জাস্ট বরফের গায়ে লেগে থাকা নেক্সট লেয়ারের জলটার টেম্পারেচার কত? 0 ডিগ্রি সি। ওকে, বাইরের টেম্পারেচার কত? -θ। তার মানে কি, যেহেতু -θ থেকে 0 কিন্তু বড়, এবার ঠান্ডা মানে এবার তাপের পরিবহন মানে কিন্তু ডিপেন্ড করে না যে আগুন জ্বললে তাপ পরিবহন করবে। তাপ পরিবহন তখনই করবে যখন টেম্পারেচার ডিফারেন্স থাকবে। সে যদি একদিকে মাইনাস হয়, একদিকে 0 হয়, দ্যাটস মিন 0 কিন্তু মাইনাসের থেকে বড়, দ্যাটস মিন কিন্তু এখানে কিন্তু টেম্পারেচার ডিফারেন্স হয়ে গেল, দ্যাটস মিন 0 থেকে মাইনাসের দিকে কিন্তু তাপের পরিবহন ঘটবে। ওকে, সো এবার কিন্তু বরফ কিন্তু তাপের পরিবহন করতে পারে না, সুপরিবাহী। সো এবার এই 0 তাপ থেকে যেহেতু -θটা তোমার এই বরফের এখান থেকেই তো পরে এই বডির পাশ থেকে কি -θ, বাইরে -θ মানে এখানে -θ, এখানে 0। সো এই 0 থেকে -θ দিকে কিন্তু এবার হিট যাবে। ওকে, এবার প্রশ্ন হলো যে এই 0 থেকে যদি কোনো হিট বেরায়, তাহলে সাথে সাথে ওই 0 জলটা কিন্তু বরফ হতে শুরু করে দেবে। কেন শুরু করে দেবে? কারণ 0 আছে মানে ওখান থেকে হিট বেরোনো, মানে সেই হিটটা হলো লিন তাপ। 0 থেকে টেম্পারেচার কিন্তু কমাতে পারবে না, কারণ সেখানে জল, উপরের লেয়ার টেম্পারেচার, নিচের লেয়ারে কিন্তু সবসময় জল আছে, মানে সেটা 0ই থাকবে। তো 0 থেকে -θর দিকে যে হিটটা যাবে, সেই হিটটা কিন্তু লিন তাপ। ওকে, সো এইবার মনে করো যে সাপোজ ডিটি সময় পর, খুব অল্প সময় নিলাম, মনে করো ডিটি সময় পর এখানে ডিএক্স বেধের বরফ জমে গেল। কত? ডিএক্স বেধের। এবার প্রশ্ন হলো এই ডিএক্স বেধের যে বরফটা জমলো, সেই বরফটা জমলো কিভাবে? সেই বরফটা জমলো কি করে? এই ডিএক্স বেধের বরফটার যা ভর, সেই পরিমাণ জলের থেকে লিন তাপটা
এই এক্স বেধের বরফটা দিয়ে বেরিয়ে গেল, তাপের পরিবহন হিসাবে বেরিয়ে গেল, ফলে যেহেতু লিন তাপ বেরিয়ে গেল, ফলে কিন্তু এই জলটা বরফ হয়ে গেল। তাহলে আমি কিন্তু এখান থেকে যে তাপটা বেরোলো সেই তাপটা দুভাবে বের করতে পারি। কিভাবে? একটা হলো তাপের পরিবহনের ফর্মুলা দিয়ে, কারণ আমি টেম্পারেচার ডিফারেন্স জানি, এরিয়া জানি, সবই জানি, তো বের করতে পারি। আরেকটা কিন্তু আমরা জানি এক্স্যাক্টলি এখানে যে বরফ মানে জল তাপটা বেরিয়েছে সেই তাপটা আর কিছুই নয়, সেটা কিন্তু ওই জলটুকুটা লিন তাপ, কারণ ওই জলটুকুটা বরফ হয়েছে। জলটাকে বরফ হওয়া মানে সেখানে কিন্তু সেটা খালি অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ, দ্যাট ইজ লিন তাপ। আর লিন তাপ আমরা কিন্তু বের করতে জানি। কেমন করে জানি? আমরা জানি যদি 1 গ্রাম জল বরফ হয় তাহলে যে লিন তাপ যদি সাপোজ কত হয় 80 ক্যালোরি পার গ্রাম, তো সেটা যদি 10 গ্রাম হয় তো 10 দ্বিগুণ করতে হবে, 20 গ্রাম হলে 20 দ্বিগুণ করতে হবে। সাপোজ আমি আপাতত ধরে নিলাম এল লিন তাপ কত, মনে করো 1 গ্রাম জল বরফ হতে যে লিন তাপটা লাগে সেটা হলো এল। তাহলে এখানে যদি m গ্রাম জল বরফ হয়ে থাকে তাহলে যে পরিমাণ লিন তাপ লাগবে দ্যাট ইজ ml। ওকে, এবার এই এমটা আমাকে কিভাবে ক্যালকুলেট করব সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এবার আমরা যে বরফটা নিয়েছি হয়েছে যেটুকুটা বরফ, সেই বরফটার ভর যদি আমরা বের করতে জানি, বের করতে পারি, তাহলে ওই বরফটা যাহা ভর সেটা ওই জলটার ভর যে জলটা বরফ হয়েছে, তাই তো? তো আমরা বরফটার ভর বের করবো। বরফটার ভর কি করে বের করবো? বরফটার আমরা বেদ জানি dx, বরফটার এরিয়া জানি a, কারণ পুকুরের তলে পুকুরের এরিয়া যা বরফটার এরিয়া তা, তাহলে বরফের এরিয়া জানি, ডেপথ জানি, মোটা জানি, তাহলে বরফটার আয়তন বের করা তো খুব সহজ, a * dx, ক্ষেত্রফল * বেদ হয়ে গেল আয়তন। এবার বরফের ঘনত্ব যদি আমরা জানি রো, এটাও তো জানা খুব সহজ, বরফের ঘনত্ব সবাই জানি, সো রো দিয়ে যদি গুণ করে দিই তাহলে হয়ে গেল কি বরফটার ভর। একে আবার জি দিয়ে গুণ করলে বরফটার ওজনও বেরিয়ে যাবে, আমার দরকার নেই, বরফটার ভর বেরিয়ে গেল। তাহলে বরফটার যাহা ভর সেটাই কার ভর? ওই জলটার ভর, যে জলটা বরফ হলো। এবার সেই জলটার ভর যদি এটা হয়ে থাকে তাহলে সেখান থেকে কি পরিমাণ লিন তাপ বেরোলো? 1 গ্রাম থেকে যদি এল পরিমাণ লিন তাপ বেরোয় তাহলে এতটা থেকে কি বেরোবে? এটা ইনটু এল পরিমাণ লিন তাপ বেরোবে। তাহলে এই হলো তাপ, যে তাপটা বেরোলো। ওকে, এবার এই তাপটা বেরোতে যদি ডিটি সময় লেগে থাকে তাহলে সেই তাপটা যদি ডিকিউ দিয়ে লিখি তাহলে সেই তাপটা যদি এটা হয় আর সময় যদি ডি লাগে তাহলে সেই তাপটার হার কত? ডিকিউ বাই ডিটি, বোথ সাইডে টি ডিটি দিয়ে ভাগ করে দাও, তাহলে a dx রো এল বাই ডিটি। এবার ডিটি তো পুরোটা ভাগ করা দরকার নেই, একটার সঙ্গে ভাগ করলেই হলো। আমার এখানে দেখতে ভালো লাগছে এখানে ভাগ করে দিলাম, এটা তো যোগ না যে প্রত্যেকটাতে ভাগ হবে, গুণ হয়ে আছে আকারে, সো একটা জায়গায় ভাগ করলেই হলো। তাহলে এটাই বেরিয়ে গেল তাপ পরিবহনের হার। ওকে, এবার যদি আমরা ফিরে যাই আবার তাপ পরিবহনের কনসেপ্টে, তাহলে সেই ডিকিউ বাই ডিটিটাই তাপ পরিবহনের কনসেপ্ট অনুযায়ী কি প্রথমে কে, তারপরে এ, তারপরে θ1 মাইনাস θ2, এখানে θ1 কত 0, মাইনাস θ2 কত মাইনাস θ, তাই তো, বাই ডি, ডিটা কত x। এবার ডিটা কিন্তু x, মানে বেদটা কিন্তু x প্লাস dx নয়। কেন? কারণ আমার dx বেদে তো বরফ জমলো আর তাপটা তো জমার আগে x বেদ দিয়ে বেরালো, তারপরে তো dx বেদে বরফ জমলো, পরের যে তাপটা যদি ক্যালকুলেশন করি তাহলে সেটা x প্লাস dx দিয়ে বেরাবে। কিন্তু এই তাপটা কি x পরিমাণ যে বেদ সেখান থেকে বেরিয়ে গেল, সো এটা হলো আমার তাপ। সেটা যদি একটু ভালো মতো ক্যালকুলেশন ভাবে লিখি তাহলে কে এ, এটা প্লাস হয়ে গেল থিটা বাই এক্স। তাহলে এটা হলো তোমার তাপের পরিবহন হিসাবে তাপের হার, তাপ পরিবহনের হার, আর এটা হলো লিন তাপের কনসেপ্ট হিসাবে তাপ পরিবহনের হার। তাহলে এই দুটো অবভিয়াসলি একই জিনিস। তাহলে যদি আমরা ইকুয়াল করি তাহলে আমি কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি a dx by dt into rho into l is equal to k a theta by x। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি dx আর dt এর ভ্যারিয়েবল, তাহলে যে কোনো একদিকে যেটা করে দিই, মনে করো dt ওদিকে চলে গেলাম, দিয়ে ভাবে লিখলাম k a theta by x dt, এটা এই পাশে রাখলাম, ওদিকে নিয়ে গেলাম a rho l আর dx এভাবে রাখলাম। ওকে, আচ্ছা এবার দেখো এখানে x আছে, সো x টা কিন্তু এখানে যাবে, কারণ x টা dx এর দিকে চলে গেল, এটা এখানে রাখা যাবে না, কারণ ভ্যারিয়েবল তো t আর x। এবার এখানে যদি x আছে সেখানে x টার দিকে বাগিয়ে দিতে হবে, তাহলে এখানে k a থিটা dt, তুমি পারলে a রো l কে নিয়ে চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু a রো l x dx চলে গেল। ওকে, এবার আমাকে ইন্টিগ্রেশনটা তাহলে বুঝতে পারলাম যে dt আর dx এই দুটো ভ্যারিয়েবল আমি পেয়ে গেলাম। এবার সেই দুটো ভ্যারিয়েবলকে আমরা যদি মানে পার্মানেন্ট করতে চাই, মানে মেজারমেন্ট একদম অ্যাকুরেট করতে চাই, তো কি করতে হবে? ইন্টিগ্রেশন। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলাম, এখানে ইন্টিগ্রেশন করলাম, এগুলো কনস্ট্যান্ট ছিল না, ইন্টিগ্রেশন বাইরে হয়ে গেল।
এবার ইন্টিগ্রেশনকে কিভাবে আমি করবো, আমার কাজ কি, আমার কাজ হলো টাইম দেখা এবং কতটা বরফ হচ্ছে মোটা সেটা তোমার বলা। সেটা দুভাবে বলতে পারো, একটা হলো শুরু থেকে, অথবা তুমি অলরেডি একটা টাইম মানে বরফ রয়েছে তারপর থেকে দেখছো। মনে করো তুমি যখন এসেছো তখন তুমি ঘড়ি চালু করলে, মানে তোমার টাইম কত শূন্য, তখন একটা কেস হতে পারে যে বরফ নেই, তার মানে 0 বরফ, অথবা অলরেডি হয়ে আছে, সো x1 ধরলাম। সো x1 থেকে যখন টাইম t হলো তখন এটা x2 হয়ে গেল, ওকে, বা 0 to x যেভাবে ইচ্ছা করতে পারো। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে ka থিটা t 0 to t, এদিকে a rho l x dx মানে x স্কয়ার বাই 2 লিমিট x1 থেকে x2। সো এখানে t মাইনাস 0 মানে k a থিটা t খালি, এদিকে a rho l x2 স্কয়ার বাই 2 মাইনাস x1 স্কয়ার বাই 2, ওকে। সো এখান থেকে t ইকুয়াল টু a rho l বাই k a থিটা x2 স্কয়ার বাই 2 মাইনাস x1 স্কয়ার বাই 2। দেখো বোঝা গেল? তাহলে এখান থেকে আমি যে কোনো টাইমে কতটা বরফ হবে সেটা কিন্তু মানে x2 আর x1 বের করে আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে। x1 জানা থাকলে x2 বের করে নিতে পারবো। আবার যদি তুমি এটা বলো যে যখন তুমি এসেছিলে তখন কোনো বরফই নাই, জল ছিল, তুমি যখন শুরু করলে মেজারমেন্ট তখন বরফ হলো x পরিমাণ বেঁধে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেখানে সেম ইন্টিগ্রেশন, শুধু এখানে 0 হয়ে যাবে, এখানে x হয়ে যাবে, সো সেম ইন্টিগ্রেশন, এখানে x হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে, x হয়ে যাবে 0 হয়ে যাবে, 0 স্কয়ার বাই 2, এবার 0 স্কয়ার বাই 2 মানে 0ই, তাহলে এই পার্টটা থাকবেই না, তাহলে এখানে x2 হবে, x স্কয়ার হবে খালি। সো দেখতে কেমন লাগবে, t ইকুয়াল টু a rho l বাই k a থিটা ইনটু x স্কয়ার, ওকে। তাহলে এখান থেকে আমরা কত টাইমে কত মোটা বরফ হবে, পরিবর্তনশীল বরফ যেটা টাইম অনুযায়ী বরফ চেঞ্জ হবে, কত মোটা হবে সেটা কিন্তু খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। আশা করি জায়গাটা খুব একটা কঠিন না, ভালো লাগলো। তো যাই হোক, এই হলো পরিবহন, এইটুকু পরিবহনে পড়লেই হবে। কিছু এক্সাম্পল একটু দেখে নেবে। ফর এক্সাম্পল, যে বরফকে আমরা কি বলে এটাকে কাঠের গুঁড়াতে ঢেকে রাখি কেন, কারণ কাঠের গুঁড়া তাপের কুপরিবাহী, সব বরফ থেকে তাপটা বেরোতে পারবে না, ফলে বরফটা গলে যাবে না, এটার জন্য। তারপরে আমরা শীতকালে তোমার একটা জামার পরিবর্তে দুটো জামা পরলে আমাদের আরাম বোধ হয়, কেন, কারণ দুটো জামার মধ্যে একটা বায়ুর লেয়ার থাকে, এবার বায়ুটা তাপের কুপরিবাহী, ফলে বডি থেকে তাপটা কিন্তু বেরোতে তত সহজে পারে না, ওকে। তো আরো কিছু এক্সাম্পল আছে, ডেভিড নিরাপত্তা বাতি আছে একটা। তারপরে হাতা খুন্তিতে কেন অন্তরক লাগাতে হয়, কারণ হাতা খুন্তি যেগুলো হয় সেগুলো যেসব মেটেরিয়াল দিয়ে হয় সেগুলো তাপের সুপরিবাহী হয়, তো সুপরিবাহী হতে গেলে কি হয়, যে তাপটা আস্তে আস্তে হাতের দিকে চলে যাবে, তবে হাতটা গরম হবে, যদি একটা কুপরিবাহী পদার্থ দিয়ে সেটাকে ঢাকা থাকে তাহলে সেই গরমটা লাগবে না। তো আরো এগুলো এক্সাম্পল আছে, একটু দেখে নেবে। সো পরিবহনটা এখানে শেষ হলো। সো আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা পরিচলন আর বিকিরণ পড়াবো, ওকে। চলো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। ক্লাস দেখো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কারণ বন্ধুদেরও ক্লাসগুলোর দরকার, ওকে। টাটা। যদি তোমার ভালো লাগে, কারণ তোমার যদি মনে হয় দরকারি ক্লাস, তাহলে সেটা তুমি বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। চলো, টাটা।